ভাবুন ২০৩৫ সালের কোনো একটা সকাল। একটি বিশাল কারখানায় আপনি ঢুকলেন। সেখানে মানুষ নেই বললেই চলে, অথচ কারখানাটি থেমে নেই। কোথাও ধাতু কাটছে একটি যন্ত্র, কোথাও বাক্স তুলছে আরেকটি, কোথাও ক্যামেরা দিয়ে পণ্য পরীক্ষা করছে কোনো মেশিন। কেউ কোনো কথা বলছে না, কেউ বেতন চাইছে না, কেউ ছুটিতেই যাচ্ছে না, শুধু মেশিনগুলো কাজ করে যাচ্ছে। অথচ ৯ বছর আগে আজকে চীনে সেটারই মহড়া চলছে। আচ্ছা, দ্য ওয়েব ওয়ার্ল্ডের প্রিয় দর্শক, রোবট মানে কি শুধু মানুষের মতো 2 পা 2 হাত মাথাওয়ালা যন্ত্র? শিল্পের জন্য সবসময় মানুষের আকৃতির রোবট দরকার হয় না। একটি কারখানায় যদি শুধু ভারী জিনিস তুলতে হয়, সেখানে মানুষের মতো দেখতে রোবট বানানোর কোনো প্রয়োজন নেই। যদি একটি যন্ত্র 24 ঘন্টা একই কাজ করতে পারে, তাহলে সেটিই হয়তো বেশি মূল্যবান। তো চীন করেছে কি, 2026 সালের বেইজিং ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে 2000-এর বেশি রোবোটিক পণ্য প্রদর্শন করেছিল। একই সময়ে মানুষের মতো দেখতে রোবটের দৌড়, ফুটবল, টেনিস, কারখানার কাজ সবকিছু নিয়ে পরীক্ষা চলছে। আসল গল্পটি মঞ্চে নাচা রোবট নয়। আসল গল্প হলো চীন রোবটকে খেলনা থেকে উৎপাদনের যন্ত্রে পরিণত করতে চাইছে। কি দর্শক, খেলা জমে যাচ্ছে না বলেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো এই কারণে চীনের যন্ত্র বিপ্লবকে শুধু মানুষের মতো দেখতে রোবটের দৌড় হিসেবে দেখলে গল্পের অর্ধেক দেখা যায়। বাকি অর্ধেক গল্প লুকিয়ে আছে মোটর, সেন্সর, ব্যাটারি, চিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, শিল্প সফটওয়্যার, মেশিন টুলস এবং বিশাল উৎপাদন ব্যবস্থার মধ্যে। রোবটটি হয়তো চোখে দেখা যায়, কিন্তু আসল শক্তি থাকে রোবটের পেছনের কারখানায়। কিভাবে? সেটাই বলছি। চীন গত কয়েক দশক ধরে সারা দুনিয়ার জন্য মোবাইল, ইলেকট্রনিক্স, ব্যাটারি, বৈদ্যুতিক গাড়ি এবং সোলার প্যানেল তৈরি করেছে। ওই একই কাঠামো দিয়ে এখন রোবটের শরীর বানানোর কাজ চলছে। চীনের রোবোটিক্স শিল্পে হার্ডওয়্যার, কম্পোনেন্ট ও উৎপাদন স্কেলের এই সমন্বয়কে অনেক বিশ্লেষক তাদের বড় সুবিধা হিসেবে দেখছেন। একটি রোবট মানুষকে ছাড়িয়ে দৌড়ালো, এটা হয়তো চমৎকার, কিন্তু একটি রোবট যদি একজন মানুষের বদলে দিনে 16 ঘন্টা কারখানায় কাজ করতে পারে, এটা অর্থনৈতিকভাবে অনেক বড় ঘটনা। কারণ রোবট তখন শুধু প্রযুক্তি নয়, রোবট হয়ে যায় উৎপাদন শক্তি। একটি দেশ যত সস্তায় এবং যত বেশি রোবট তৈরি করতে পারবে, তার কারখানাগুলো তত দ্রুত স্বয়ংক্রিয় হতে পারবে। উৎপাদনের খরচ কমতে বাধ্য, শ্রমিকের ঘাটতি সামলানো সহজ হয় তখন, বয়স্ক জনসংখ্যার চাপ কিছুটা কমতে পারে। চীনের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। দেশটি একই সঙ্গে শ্রমশক্তির পরিবর্তন, জনসংখ্যার বার্ধক্য এবং উৎপাদনশীলতা বাড়ানোর চ্যালেঞ্জের মুখোমুখি। তাই রোবট চীনের কাছে শুধু যন্ত্র বিপ্লব নয়, বরং এটা তার অর্থনীতির পরবর্তী ইঞ্জিন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানেও আন্তর্জাতিক পলিটিক্স আছে। ধরুন আগামী দিনে বিশ্বের কারখানাগুলোতে রোবটের দরকার হলো, আর সেই রোবটের সবচেয়ে সস্তা মোটর, সেন্সর, ব্যাটারি, রোবটের শরীর, সফটওয়্যার চীন বানায়। তাহলে রোবট বিক্রি করা শুধু একটি পণ্য বিক্রি করার মতো অবস্থায় থাকে না, বরং এটা হয়ে যায় অন্য দেশের উৎপাদন ব্যবস্থার একটি অংশ নিয়ন্ত্রণ করা। এখানেই ভূ রাজনীতির শুরু। আমেরিকা এর মধ্যে চায়না হিউম্যানয়েড এবং কোয়াড্রুপেড রোবটের নতুন মডেল আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে। আমেরিকার আশঙ্কা, চীনা রোবট ভবিষ্যতে সাইবার আক্রমণ, তথ্য চুরি বা গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। তবে চীনের দৃষ্টিতে এটি আবার প্রযুক্তির নিয়ন্ত্রণের আরেকটি উদাহরণ। অর্থাৎ পুরনো প্রশ্নটি ফিরে এসেছে, কে বিশ্বের কারখানা চালাবে? কিন্তু আসল প্রশ্নটি আরও গভীর, কে বিশ্বের কারখানার মেশিন বানাবে? আর এখানে কূটনীতির নতুন দরজা। একসময় চীন বিদেশে রাস্তা বানিয়েছে, বন্দর বানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে, এখনো বানিয়ে দিচ্ছে। এরপর এসেছে 5G, মোবাইল, বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি এবং সৌর বিদ্যুৎ। এখন তার সঙ্গে যোগ হচ্ছে রোবট। চীনের জন্য এটি হতে পারে এক ধরনের নতুন প্রযুক্তি কূটনীতি। ধরুন আফ্রিকার কোনো দেশ তার কৃষি ও শিল্পে চীনা রোবট ব্যবহার করলো। মধ্যপ্রাচ্যের কোনো দেশ তার গুদাম স্বয়ংক্রিয় করলো চীনা যন্ত্র দিয়ে। দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো কারখানা চীনা রোবোটিক সিস্টেম ব্যবহার করলো। তাহলে চীন শুধু পণ্য বিক্রি করলো না, সে বিক্রি করলো তার দক্ষতা প্লাস যন্ত্র প্লাস সফটওয়্যার প্লাস রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত মানদণ্ড। চীনের মাথাওয়ালারা নিজেরাও এখন রোবোটিক্সকে শুধুমাত্র পণ্য রপ্তানি নয়,
বরং বৈশ্বিক উৎপাদন সক্ষমতা রপ্তানির অংশ হিসেবে তুলে ধরছেন। এটি কূটনীতির খুব সূক্ষ্ম পরিবর্তন। আগে বলা হতো আমাদের পণ্য কিনুন, ভবিষ্যতে বলা হতে পারে আপনার কারখানাকে আমাদের প্রযুক্তিতে চালান। অনেকের মতে চীনের এই গল্পের অন্য দিকও আছে। চীনের এই বিপুল বিনিয়োগের কতটা সত্যিকারের বাজার আর কতটা সরকারি নীতি ও বিনিয়োগের তৈরি উচ্ছ্বাস। চীনে রোবোটিক স্টার্টআপের সংখ্যা দ্রুত বেড়েছে, কিন্তু বিশ্লেষকদের কেউ কেউ সতর্ক করছেন বাজারে অতিরিক্ত মূল্যায়ন ও নীতি নির্ভরতার চাহিদার ঝুঁকি আছে। অর্থাৎ রোবট বিপ্লব সত্যি, কিন্তু রোবটের চারপাশের সব গল্প সত্যি নয়। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, চীনের প্রতিদ্বন্দ্বী শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, বরং জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ইউরোপ, তাইওয়ান প্রত্যেকেরই নিজস্ব শক্তি আছে। এই গল্পটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ধরুন ভবিষ্যতে একটি পোশাক কারখানায় একজন শ্রমিকের সঙ্গে 5টি বুদ্ধিমান মেশিন কাজ করছে। রোবট কি মানুষের চাকরি নেবে? এই প্রশ্ন তখন হবে না, বরং এরকম প্রশ্ন হবে, মানুষকে রোবটকে চালানোর মতো দক্ষতা অর্জন করবে? যে দেশ শুধু সস্তা শ্রম বিক্রি করবে তার জন্য ঝুঁকি আছে, কিন্তু যে দেশ রোবট অপারেটর, মেশিন টেকনিশিয়ান, এআই বিশেষজ্ঞ, ডিজাইনার, ইঞ্জিনিয়ার এবং স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থার দক্ষ মানুষ তৈরি করবে তার জন্য সুযোগটাও বিশাল। অর্থাৎ রোবট বিপ্লবের সামনে আমাদের পছন্দ হতে পারে দুটি: রোবটের সঙ্গে প্রতিযোগিতা করা অথবা রোবটকে নিজের সহকর্মী বানানো। প্রিয় দর্শক, একদিন হয়তো বেইজিংয়ের কোনো প্রদর্শনীতে একটি হিউম্যানয়েড রোবট মঞ্চে দাঁড়াবে। সে হাত নাড়বে, ছবি তুলবে মানুষ তার সঙ্গে, সংবাদ মাধ্যম বলবে মানুষের মতো রোবট এসেছে। কিন্তু হয়তো সেই মুহূর্তটি আসল ঘটনা নয়। আসল ঘটনা ঘটবে কয়েক হাজার কিলোমিটার দূরে কোনো অচেনা কারখানায়। সেখানে হয়তো মানুষ কমে গেছে, মেশিন বেড়েছে, উৎপাদন বেড়েছে, পণ্যের দাম কমেছে, আর সেই মেশিনের ভেতরে আছে চীনা মোটর, চীনা সেন্সর, চীনা ব্যাটারি, চীনা সফটওয়্যার অথবা এমন কোনো প্রযুক্তি যার মানদণ্ড নির্ধারণে চীনের বড় ভূমিকা রয়েছে। চীনের রোবট বিপ্লব আসলে মানুষের মতো দেখতে যন্ত্র বানানোর গল্প নয়। এটি হলো শ্রমের ভবিষ্যৎ, উৎপাদনের ভবিষ্যৎ এবং প্রযুক্তির ক্ষমতা কার হাতে থাকবে সেই প্রশ্নের গল্প। আর সেই কারণেই আজকের এই নীরব যন্ত্রগুলোকে শুধু রোবট হিসেবে দেখাটা ভুল। এগুলো হয়তো আগামী দিনের বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতির নতুন ভাষা।